এই চ্যাপ্টারে আমরা পড়ব ইকোলজির অধ্যায় 15 জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ। এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে জীববৈচিত্র্য কাকে বলে সেটা আমরা জানব, তারপর তার সংরক্ষণ নিয়ে আলোচনা করা হবে। জীববৈচিত্র্যের সংজ্ঞা সাধারণভাবে বলতে গেলে কোনো একটি অঞ্চলের যত ধরনের জীব দেখা যায়, অর্থাৎ জীবের মধ্যে যে তারতম্য তাকেই বলে জীববৈচিত্র্য। তো জীববৈচিত্র্যের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন পরিবেশবিদগণ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। মোটামুটি একটা ইউনিভার্সাল বা সবাই মেনে নিয়েছে এমন একটা সংজ্ঞা হলো কোনো বাস্তুতন্ত্রের বিভিন্ন জীবের মধ্যে যে প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক দিক থেকে যে বিভিন্নতা প্রকাশ পায় তাকেই বলছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। কোনো একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্র কেন বলেছে? তো একটা নির্দিষ্ট অঞ্চলকে বোঝাতে গেলে প্রথমে তার একটা সেই বাস্তুতন্ত্রকে বোঝাতে হবে। যেমন একটা পুকুরের বাস্তুতন্ত্র, তার মধ্যে যে জীববৈচিত্র্য রয়েছে সেটাও একটা বায়োডাইভার্সিটি। একটি নির্দিষ্ট, মোট কথা একটি নির্দিষ্ট অঞ্চল, একটি দেশের ক্ষেত্রেও সেভাবে বলা যায়, কিন্তু সাধারণত আমরা যেটা পলিটিক্যাল সীমানা দেশের সেটা দিয়ে কাজ করি না। এবার এই জীববৈচিত্র্যর কতগুলো প্রকারভেদ রয়েছে, সেগুলি হলো জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং রয়েছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবার জিনগত বৈচিত্র্য আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। জিনগত বৈচিত্র্যের মধ্যে প্রথমে রয়েছে পপুলেশনগত বৈচিত্র্য। পপুলেশন কি না, কোনো একটি নির্দিষ্ট প্রজাতির যত মেম্বার রয়েছে তাকে বলে তার পপুলেশন। তো একটি পপুলেশনে কি রয়েছে, তাহলে একই ধরনের জীব রয়েছে, তারা কি জিনগতভাবে অন্য একটি পপুলেশনের থেকে আলাদা, তাহলে এখানে জিনগত বৈচিত্র্য দেখতে পারবো। আর রয়েছে তারপর ব্যক্তি। পপুলেশনের অন্তর্গত প্রত্যেকটি সদস্যকে বলে ব্যক্তি, সেটি মানুষ হলেও ব্যক্তি, আবার বাঘের পপুলেশন হলে একটি বাঘ হলেও ব্যক্তি। এবার তারপর রয়েছে ক্রোমোজোম। প্রতিটি ব্যক্তি যদি ধরি ইন্ডিভিজুয়াল, তার দেহে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম রয়েছে, আবার প্রতিটি ক্রোমোজোমও আলাদা, তাহলে এই ক্রোমোজোমগত বৈচিত্র্য আমরা দেখতে পাবো ব্যক্তির মধ্যে। তারপর কি রয়েছে না, জিন। জিন কি, কোনো একটি নির্দিষ্ট কাজ করার জন্য নির্দিষ্ট একটি জিন থাকে আমাদের শরীরে। কোথায় থাকে না, ডিএনএর মধ্যে। সেই ডিএনএর ধরো আমার একটি পরিপাকের জন্য টায়ালিন দরকার, টায়ালিন উৎসেচক তৈরি করার জন্য ডিএনএর মধ্যে একটি নির্দিষ্ট সিকোয়েন্স রয়েছে, তাকেই বলছি জিন। এবার জিন কি নিয়ে তৈরি হয়, নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয়, তাহলে নিউক্লিওটাইডগুলোও বৈচিত্র্যে ভরা কিছু। এই সব মিলে তৈরি হচ্ছে জিনগত বৈচিত্র্য। তাহলে জিনগত বৈচিত্র্যের প্রধান ভিত্তি কিন্তু নিউক্লিওটাইড থেকে শুরু হয়। কিছু নিউক্লিওটাইড নিয়ে জিন তৈরি করবে, তারপরে জিনগুলো নিয়ে ক্রোমোজোম তৈরি করে, আবার অনেকগুলো ক্রোমোজোম কোথার মধ্যে থাকে, একজন ইন্ডিভিজুয়াল বা ব্যক্তির মধ্যে থাকে, আবার কিছু একই ধরনের একই প্রজাতির ব্যক্তিদের নিয়ে তৈরি হয় পপুলেশন। জিনগতর পর আসে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কি? প্রজাতিগত বৈচিত্র্য হলো বিভিন্ন প্রজাতি, যেমন মানুষ একটা প্রজাতি, মাছ একটা প্রজাতি, তো এদের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে সেটাকে বলছে প্রজাতিগত বৈচিত্র্য। এবার প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে যে ধাপগুলো রয়েছে প্রজাতিগত বৈচিত্র্য স্টাডি করার জন্য, সেগুলো হলো রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। আর এর ভিত্তি কি, তাহলে প্রজাতি থেকে শুরু হচ্ছে, কিছু প্রজাতি নিয়ে গণ তৈরি করবে, আবার কিছু গণ নিয়ে তৈরি হবে গোত্র, কিছু গোত্র নিয়ে তৈরি হবে বর্গ নিয়ে শ্রেণী, পর্ব, তারপর একদম লাস্টে সবচেয়ে বড় সেটি হলো রাজ্য। এগুলো তোমরা ক্লাসিফিকেশনের মধ্যে অলরেডি জেনে নিয়েছো। এবার রয়েছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যর সবচেয়ে বড় ইউনিট যেটা, সেটা হলো বায়োর থেকেও আরও বড় রয়েছে যদিও, বায়োস্ফিয়ার। তো আমরা বায়ো থেকেই স্টার্ট করছি। প্রথমে হলো বায়ো, যে অর্থাৎ নির্দিষ্ট একটি জলবায়ু অঞ্চল। তারপর রয়েছে বায়ো রিজিয়ন। এই বায়ো রিজিয়ন কি, সেটা হলো বায়োরিজিয়ন হলো একটি নির্দিষ্ট অঞ্চল যা কোনো পলিটিক্যাল সীমানা, যেমন ভারত একটা দেশ, কিন্তু ভারত একটা বায়োরিজিয়ন নয়। বায়োরিজিয়ন মানে একটি নির্দিষ্ট এলাকা যার কোনো জ্যামিতিক সীমা পরিসীমা আমরা করবো না, অর্থাৎ জ্যামিতিক পরিসীমা বা ভূগোলের দিক থেকে কিছুটা সাহায্য মিলতে পারে, তবে জ্যামিতিক কোনো পরিসীমা আমরা করবো না, নির্ধারণ করবো না, সেরকম অঞ্চলকে বলছে বায়োরিজিয়ন। তারপর রয়েছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপের পর আসে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের পর বাসস্থান,
অর্থাৎ বাস্তুতন্ত্রের সবাই তো আর এক জায়গায় থাকে না, বাস্তুতন্ত্রের মধ্যেও অনেকগুলো স্থান রয়েছে। একজন এক জায়গায় থাকছে তো অন্যজন আরেক জায়গায়, কেউ গাছের উপর, কেউ গাছের তলায়, একটি বাস্তুতন্ত্রের মধ্যে এই ভাগগুলো দেখতে পারবে। তো সেটা হলো বাসস্থান। এবার বাসস্থানের পরে কি তৈরি হয় না, নিচ। বাসস্থানে শুধু থাকলেই তো চলে না, কেউ কোথাও থাকছে, অন্য জায়গায় গিয়ে খাচ্ছে, অন্য জায়গায় স্নান করছে, তো সেই জিনিসগুলো নিয়ে তৈরি হচ্ছে নিচ। নিচের পর আসে পপুলেশন। এই পপুলেশন দেখো বাস্তুতন্ত্রেরও অংশ, আবার জিনগত বৈচিত্র্যেরও অংশ। তাহলে সেদিক থেকে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ও জিনগত বৈচিত্র্যের মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করতে পারি। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য যেখানটায় শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকেই জিনগত বৈচিত্র্য শুরু হচ্ছে। এবার জীববৈচিত্র্য সম্পর্কে আমাদের সবচেয়ে কনসার্ন বা চিন্তার কারণ হচ্ছে জীববৈচিত্র্য ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তাই জন্য এটার এত গুরুত্ব। জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে কেন? প্রথমে রয়েছে বাসস্থানের বিলুপ্তি, অর্থাৎ যে সমস্ত জীব যে স্থানে থাকতো, এখন সেই বাসস্থানগুলো মানুষ নিজের স্বার্থে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। তো বাসস্থান ওদের হারিয়ে যাচ্ছে, তার জন্য ওদের থাকার জায়গা না পেয়ে কী হচ্ছে না, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপর রয়েছে দূষণ। অতিরিক্ত পরিমাণ আমাদের ভোগ্যপণ্য তৈরির জন্য চারদিকে জল দূষণ, বায়ু দূষণ সব কিছু হচ্ছে। তো এই দূষণের ফলে ওদের আলটিমেটলি ওরা নিজেদের খাবার পাচ্ছে না, তারপর হয়তো শ্বাসকষ্ট বা ইত্যাদি কারণে ওরা মারা যাচ্ছে। তারপর রয়েছে অতি প্রজতা বা ওভার এক্সপ্লয়টেশন। যেমন অতিরিক্ত পরিমাণ শিকার করলে একটি নির্দিষ্ট প্রজাতিকে, যেমন হরিণ, সেটা কি হবে, হারিয়ে যাবে। তো এই অতি প্রজতার ইংরেজিটা হলো ওভার এক্সপ্লয়টেশন, অর্থাৎ বেশি পরিমাণে জিনিস নষ্ট করা, যেটুকু দরকার নেই তার থেকেও বেশি ইউজ করা। তারপর রয়েছে কৃষিক্ষেত্রের প্রসার। কৃষিক্ষেত্রের প্রসারের জন্য মানুষ কী করেছে, দিন দিন বন কেটে কেটে কৃষিক্ষেত্র বাড়িয়েছে। তো সেই জন্য কি হচ্ছে, আস্তে আস্তে বন ধ্বংস হচ্ছে, জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। আর একটা কারণ রয়েছে দূষণের প্রভাবেই যেটা হয়েছে, সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং। তার ফলে যেগুলো বিশেষত বরফ অঞ্চলে বা ঠান্ডা অঞ্চলের প্রাণী বা উদ্ভিদগুলো ছিল, তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। এই হলো জীববৈচিত্র্য হ্রাসের কারণ। তো এই হ্রাসের কারণ থেকে আমরা সহজেই বাস্তুতন্ত্র জীববৈচিত্র্য কীভাবে হ্রাস হওয়াটা কমানো যায়, সেটাও কিন্তু বের করতে পারবো। এই জিনিসগুলোকে যদি আবার আমরা প্রকৃতিতে ফিরিয়ে দিই, তাহলে জীববৈচিত্র্য আবার কী হবে, আস্তে আস্তে হয়তো রিস্টোর হয়ে যাবে। বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্যের ভূমিকা কী? জীববৈচিত্র্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাহায্য করে। কিভাবে? জীববৈচিত্র্যের মধ্যে উদ্ভিদও পড়েছে। তো উদ্ভিদ কী করে না, কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে নিয়ে অক্সিজেন বাতাসে ফিরিয়ে দেয়। তো তার জন্য বাতাসের ভারসাম্য বজায় থাকে। এবার আমরাও কিন্তু কিছুটা হলেও সাহায্য করি। কী করতে না, কার্বন ডাইঅক্সাইড বাতাসে ফিরিয়ে দিই, সেটা আবার গাছ গ্রহণ করে। এবার খাদ্য তৈরিতে বাস্তুতন্ত্রের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে, যেমন উৎপাদকরা খাদ্য তৈরি করছে, উৎপাদকরা তৃণভোজীরা খাচ্ছে, তৃণভোজীরা আবার মাংসাশী প্রাণীদের খাদ্য। তাহলে এইভাবে খাদ্যের ক্ষেত্রেও বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্যের বিশেষ ভূমিকা রয়েছে। খাদ্যের মাধ্যমে সমস্ত জীবই কী করে, শক্তি উৎপাদন করে। এবার সেই শক্তি আবার আমরা লিন্ডেম্যানের যে সূত্র দেখেছি বা শক্তির পিরামিড, সবাই কী করে, একট্রফিক স্তর থেকে শক্তি অন্য স্তরে স্থানান্তর করে। তো আলটিমেটলি সূর্য থেকে যে সর্বোচ্চ শ্রেণীর খাদক, তার মধ্যে শক্তিটা স্থানান্তর হয়। তো শক্তি আহরণ ও শক্তি স্থানান্তরের জন্য জীববৈচিত্র্যের ভূমিকা রয়েছে। এখন যদি একটাই জীব থাকতো, হয়তো শুধু উদ্ভিদই রইল, সেটার থেকে অন্য কোথাও শক্তি স্থানান্তরও হতো না। এবার রয়েছে জৈব বস্তুর বিয়োজন। এখন জীব শক্তি সংগ্রহ করছে, নিজের দেহ তৈরি করছে, কিন্তু শেষ পর্যন্ত কি হচ্ছে, তাহলে প্রকৃতির সমস্ত পদার্থগুলো কি হবে, তাহলে জীবের মধ্যে বাধা পড়ে যাবে। তো প্রকৃতির যে ভারসাম্য, সেটা বজায় থাকবে না। তো সেই জন্য কিছু কিছু জীব, যেমন কিছু অণুজীব বা ডেট্রিটাস পর্বের প্রাণীরা, তারা কি করে, জৈব বস্তুর বিয়োজনে সাহায্য করে। সেই বিয়োজনের ফলে প্রকৃতির বস্তু আবার প্রকৃতিতেই ফিরে যায়। এবার রয়েছে নাইট্রোজেন স্থিতিকরণ। নাইট্রোজেন স্থিতিকরণে নাইট্রোজেন পরিবেশে ৭৭-এর বেশি পার্সেন্টেজ প্রায় রয়েছে, কিন্তু আমরা কি করতে পারি না, সেই নাইট্রোজেনকে না তো গ্রহণ করতে পারি, কিন্তু আমাদের প্রোটিন তৈরির জন্য নাইট্রোজেন অবশ্যই দরকার। সেই নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে এমন কিছু অণুজীব রয়েছে, তারা কি করে, বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে ধরে উৎপাদক শ্রেণী অর্থাৎ উদ্ভিদের মধ্যে স্থানান্তর করে, তারপর সেটা আমরা পাই। কোনো স্থানে জলবায়ু নিয়ন্ত্রণের জন্য উদ্ভিদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। উদ্ভিদ কী করে না, কোনো স্থানের বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করতে পারে, কোনো অঞ্চলকে ঠান্ডা রাখে। এছাড়া রয়েছে ভূমিক্ষয় রোধ করা, মাটি সৃষ্টি করা, এই সমস্ত কাজে জীববৈচিত্র্য বিভিন্নভাবে সাহায্য করে থাকে। ছিল নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে জীববৈচিত্র্য কীভাবে কাজ করে। এবার
জীববৈচিত্র্যের আমাদের মানব সম্পদের ক্ষেত্রে বা পৃথিবীর ক্ষেত্রে গুরুত্বগুলো কী? জীববৈচিত্র্যের প্রথম গুরুত্ব যেটা, সেটা হলো কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকার ফসলের বৈচিত্র্য পাওয়া যায়। ফসলের বৈচিত্র্যের মধ্যে যেমন ধান অনেক রকমের হয়, তার জন্য আমরা পায়েসের জন্য আলাদা চাল পাচ্ছি, আবার ভোগের জন্য আলাদা চাল পাচ্ছি, বিরিয়ানির জন্যও আলাদা চাল পাই। তো এগুলো হলো কৃষিক্ষেত্রের প্রভাব। কিন্তু যেমন আলু, ছোট আলু, চন্দ্রমুখী আলু, বিভিন্ন ধরনের আলু পাওয়া যায়, বিভিন্ন রান্না করতে আমাদের কাজে লাগে। এগুলো হলো কৃষিক্ষেত্রে প্রভাব। কৃষিক্ষেত্রের পর আসে খাদ্যের উৎস হিসেবে কিভাবে। খাদ্যের উৎস হিসেবে আমরা মূলত সবুজ উদ্ভিদের উপর নির্ভর করি, সেটা শস্য, বিভিন্ন ধরনের ফলমূল ইত্যাদির জন্য। আর এছাড়া সবুজ উদ্ভিদের উপর অন্যান্য জীবরাও নির্ভর করছে। তো এই হলো খাদ্যের উৎস হিসেবে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ। খাদ্যের পর অতি প্রয়োজনীয় যেটা জিনিস আমাদের, সেটা হলো ঔষধের জন্য। ঔষধ মূলত আগের দিনে অর্থাৎ আদিম যুগে, তখন কিন্তু মানুষ সহ পশু পাখি সবাই সব কিছু গাছ থেকেই আমরা নির্ভর করতাম। তো উদ্ভিদের এত পরিমাণ বৈচিত্র্য না থাকলে আমরা কিন্তু এত ধরনের ওষুধও পেতাম না। যেমন ম্যালেরিয়ার ওষুধ কুইনানের জন্য আমরা নির্ভর করি সিনকোনা গাছের ওপর। এছাড়া সর্পগন্ধার থেকে রেসারপিন, এই সমস্ত ওষুধ আমরা পেয়ে থাকি। এরকম আরও উদাহরণ তোমরা যেমন বাসক, কালো মেঘ। জীববৈচিত্র্যের মধ্যে তো ছত্রাকরাও পড়ছে। ছত্রাকের যেমন পেনিসিলিয়াম পাই কোথা থেকে? পেনিসিলিন থেকে। তাহলে সেটাও জীববৈচিত্র্যের জন্যই পাচ্ছি। আমরা জানি প্রতিটি জীবের জিন আলাদা, প্রতিটি প্রজাতির ক্ষেত্রে তো আলাদাই। যত ধরনের বেশি সংখ্যক জিন থাকবে, তত বেশি আমাদের মধ্যে ভেদ বা প্রকরণ হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই জীব ভাণ্ডার আমাদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো জীববৈচিত্র্যের এটাও একটা ভীষণ গুরুত্ব। এরপর রয়েছে প্রকৃতির ভারসাম্য রক্ষা। প্রকৃতির ভারসাম্য রক্ষা সম্পর্কে আগেও বলেছি। এবার রয়েছে অর্থনৈতিক ক্ষেত্র। অর্থনৈতিক ক্ষেত্র যেমন আমরা চন্দন গাছ, এটা জীববৈচিত্র্যের একটা অংশ। সেখান থেকে আমরা কি অর্থনৈতিকভাবে উপকৃত হতে পারি। রয়েছে কালচারাল অ্যাসপেক্ট বা কৃষ্টিগত মূল্য। আমরা যখন কোথাও ঘুরতে যাই, কোথাও বন থাকলে বাঘ দেখব, সিংহ দেখব, এই সমস্ত ব্যাপার, এই যে এটাও কিন্তু একটা সৌন্দর্য বোধ সৃষ্টি করে আমাদের মধ্যে, সংস্কৃতির দিক থেকেও বলতে পারো। তো এই জিনিসটাও জীববৈচিত্র্যের ওপর নির্ভর করছে। এরপর রয়েছে শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্র যেমন চামড়ার জিনিস তৈরি করা, লোম, কোনো কিছু লোমের জিনিস তৈরি করা, সেই সমস্ত জায়গায় কিন্তু জীববৈচিত্র্য বিশেষ গুরুত্ব পাচ্ছে। বা জীববৈচিত্র্যের যত আমরা কাছাকাছি থাকবো, আমাদের মধ্যে মূল্যবোধটাও বাড়ে। কোনো রাস্তার পথ কুকুরকে বাঁচানো, এই সমস্ত দিক। আমরা জানি বাঘ সাপও শ্রেণী প্রাণী, আমাদেরকে খেয়ে ফেলবে, কিন্তু আমরা কি করি না বাঘকে সবসময় সংরক্ষণ করার চেষ্টা করলে আমাদের মধ্যে একটা মূল্যবোধের সৃষ্টি হয়। এর থেকেই শুরু করে 1992 সালে রিও ডি জেনেরিওতে প্রথম বিশ্ব বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেটা এখনও পরপর বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়, বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয়। এছাড়া আরও কিছু রয়েছে, যেমন বাস্তুতান্ত্রিক দিক থেকে জৈব বৈচিত্র্য তো রয়েছে, নইলে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলই তৈরি হবে না। তাহলে এগুলো হলো বাস্তুতন্ত্র না, সাধারণভাবে জীববৈচিত্র্যের গুরুত্ব। এই অবধি আমরা জীববৈচিত্র্য সম্পর্কে জানলাম। এবার তার সংরক্ষণ সম্পর্কে জানবো। জীববৈচিত্র্যকে মূলত দুইভাবে সংরক্ষণ করা হয়, একটা ইনসিটু আর একটা এক্সিটু। ইনসিটু মানে তার ন্যাচারাল বাসস্থানে যদি তাকে সংরক্ষণ করি, সেটা হলো ইনসিটু। আর যে তার বাসস্থানের বাইরে এনে তাকে সংরক্ষণ করি, তাকে বলে এক্সিটু। এবার এরপর কিছু উদাহরণ দেখব। জীববৈচিত্র্যের ইনসিটু প্রথমে দেখি। ইনসিটুর মধ্যে প্রথমে রয়েছে ন্যাশনাল পার্ক। যেমন উদাহরণ রয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা উত্তরাখণ্ডে। এটা মনে রাখবে যে ভারতের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক কিন্তু জিম করবেট। এবার ন্যাশনাল পার্ক কাকে বলে সেটা একটু জানা দরকার। সে সমস্ত স্থানে কি হয়, প্রাকৃতিক সৌন্দর্য খুব বেশি। আর আরেকটা জিনিস এখানে, এই যে জিনিসটা, এটা ভারতীয় সংবিধান থেকেই তৈরি করা হয়েছে। ভারতীয় সংবিধানে আইন অনুযায়ী ন্যাশনাল পার্ক তৈরি করা হয়। ভারতীয় সংবিধানের আইন অনুযায়ী যেহেতু তৈরি করা হয়েছে, সেই জন্য সমস্ত ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকারের হাতে। তাহলে ওখানে যে কর্মী নিয়োগ থেকে শুরু করে যা কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস, সব কিছু কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। এরপর রয়েছে অভয়ারণ্য। অভয়ারণ্য কীরকম? যেখানে গাছপালার সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রাণীও সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে, তাকে বলে অভয়ারণ্য। অভয়ারণ্যের উদাহরণ কি? পশ্চিমবঙ্গের বেথুয়াডাহারিতে রয়েছে, বন্দিপুর রয়েছে কর্ণাটকের। যেগুলো বললাম কয়েকটা বিখ্যাত নাম, তোমরা আরও কয়েকটা জেনে রাখবে, শর্ট কোশ্চেনের জন্য কাজে লাগে এগুলো। এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্য বা স্যাংচুয়ারির মধ্যে পার্থক্য কী। অভয়ারণ্য আগেই বলেছি, অভয়ারণ্যে বনজ সম্পদ সংগ্রহ করা হয়, আর ন্যাশনাল পার্কে কিন্তু কারো ঢোকার সেভাবে অনুমতি থাকে না, হয়তো ঘোরা যায়। এরপর রয়েছে সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্টের মধ্যে আমাদের সবচেয়ে কাছাকাছি যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, যেমন বৈকুণ্ঠপুর, চাপড়ামারি, এগুলো পশ্চিমবঙ্গের। এরপর রয়েছে কাজিরাঙা, আসামের।
এগুলো রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ছে। রিজার্ভ ফরেস্টে কি করা হয়, এটা সরকারের কোনো রকম অনুমতি ছাড়া, বিশেষ অনুমতি ছাড়া এখানে ঢোকা নিষেধ, কিন্তু গবেষণা যারা করেন তাদের বিশেষ অনুমতিপত্র নিয়ে ঢোকা যেতে পারে। এই জন্য একে সংরক্ষিত বন বলে। মানে নর্মালি আমরা এখানে ঢুকতেই পারবো না। যদি কাজিরাঙায় কেউ ঘুরতেও যায় তারা আশপাশের অঞ্চল ঘুরতে পারে, কিন্তু মেইন ফরেস্টের ভেতর কিন্তু ঢুকতে পারে না। এরপর রয়েছে প্রোটেক্টিভ অঞ্চল। এখানে এটা বন হতে পারে বা বনাঞ্চল নাও হতে পারে, কিন্তু বিশেষ কোনো বন্যপ্রাণী যদি সেখানে থাকে তাকে সংরক্ষণ করার ব্যবস্থা এখানে রয়েছে। এখানে সবসময় ফরেস্ট গার্ডরা থাকবে। এরপর রয়েছে গেম রিজার্ভ। এটা একটা বিশেষ ধরনের ধারণা। আমাদের দেশে গেম রিজার্ভটা বিশেষ প্রচলিত নয়। যেমন দক্ষিণ আফ্রিকার ক্রুজার ন্যাশনাল পার্ক, এটা একটা গেম রিজার্ভের উদাহরণ। এখানেও কিন্তু ওই শিকার নিষিদ্ধ, বন্যপ্রাণীদের সংরক্ষণ করা হয় ইত্যাদি। এরপর হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ইউনেস্কো থেকে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের যে প্রকল্প রয়েছে তাদের আন্ডারে তৈরি করা হয়। এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ নাম বলছি, যেমন পশ্চিমবঙ্গের রয়েছে সুন্দরবন, তারপর থর মরুভূমি, এটা পশ্চিমবঙ্গের নয়, তারপর উত্তরাখণ্ডের কিছু অঞ্চল, এই সমস্ত জায়গায় তৈরি হয়েছে। এবার বায়োস্ফিয়ার রিজার্ভের যে অংশগুলো, বায়োস্ফিয়ার রিজার্ভের কয়েকটা স্থান রয়েছে, মানে কিছু অঞ্চলে ভাগ করা হয় সেগুলোকে। যেমন প্রথম অঞ্চলটা হলো কোর অঞ্চল, তারপরেরটা হলো বাফার অঞ্চল, আর তারপরে থাকে ট্রানজিশন অঞ্চল। এবার কোর অঞ্চল কি? কোর মানে একদম মাঝের অংশ, মানে ভেতরের অংশ, যেখানে নর্মালি ঢোকার কোনো জায়গা থাকে না, মানে ঢুকতে দেওয়া হয় না। তারপরে রয়েছে বাফার জোন, মানে এখানে কিছু কিছু অনুমতি সাপেক্ষে যাওয়া যায়। তারপরে রয়েছে ট্রানজিশন জোন, যেখানে মোটামুটি মানে মানুষের বসতি এলাকা এবং ফরেস্টের মাঝামাঝি এলাকা, সেটা হলো বাফার জোন। ছবিতে দেখতে পারবে একদম ভেতরে থাকে কোর এরিয়া, তারপরে থাকে বাফার জোন, তারপরে থাকে ট্রানজিশন জোন। বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে তোমরা যেটা পড়বে, কিছু বিখ্যাত নাম, বায়োস্ফিয়ার রিজার্ভের নাম এবং সেটি কোন জায়গায় অবস্থিত, সেই জায়গাগুলো একটু দেখে রাখবে। এগুলো গেল সব ইনসিটু সংরক্ষণের উদাহরণ, অর্থাৎ তাকে প্রাকৃতিক বাসস্থানে সংরক্ষণ করা হচ্ছে জীবকে। এরপর হলো এক্স-সিটু সংরক্ষণ। এক্স-সিটু সংরক্ষণ কোথায় না, তাকে প্রাকৃতিক বাসস্থান থেকে বাইরে এনে কোনো জীব বা জীবের কোনো অংশকে সংরক্ষণ করা, সেটা হলো এক্স-সিটু সংরক্ষণ। এক্স-সিটু সংরক্ষণের কিছু উদাহরণ হলো যেমন চিড়িয়াখানা, জিন ব্যাংক ইত্যাদি। চিড়িয়াখানা সম্পর্কে সবারই আইডিয়া আছে, কিছু প্রাণীকে ওখানে এনে রাখা হয়, তাদের প্রজননের ব্যবস্থা করা হয়। জিন ব্যাংক কি? কোনো জীবের কোনো জিনকে সংরক্ষণ করা হয়, অবশ্যই ভীষণ ঠান্ডায়। এই ঠান্ডা করার জন্য যে পদ্ধতিটা রয়েছে তাকে বলে ক্রায়ো প্রিজার্ভেশন। সেখানে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করা হয়। তো এই ক্ষেত্রে কী হয়, ওই জিনের কোনো ক্ষমতাই কিন্তু সেখানে নষ্ট হয় না। পরবর্তীকালে যখন দরকার সেই ক্রায়ো প্রিজার্ভেশন থেকে জিনটাকে তুলে নিয়ে আমার কাজ করা সম্ভব হতে পারে। এইভাবে আরও সংরক্ষণ জিন ব্যাংক ছাড়াও রয়েছে স্পার্ম ব্যাংক, বিভিন্ন প্রাণীর স্পার্ম ওখানে সঞ্চিত থাকে। এবার আমাদের দেশের কয়েকটি বিশেষ এক্স-সিটু সংরক্ষণের স্থান সম্পর্কে জানব। প্রথমে রয়েছে NBAGR, যার ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস। অর্থাৎ এখানে গবাদি পশু না হলো নর্মাল প্রাণীর, অর্থাৎ যেহেতু অ্যানিমাল বলেছে তাই অ্যানিমাল বা প্রাণীর কিছু সংরক্ষণ করা হয়। তার জিন এখানে মূলত গবাদি পশুদের স্পার্মগুলোই সংরক্ষণ করা হয়। এটা কোথায় আছে না, কর্নেল হরিয়ানায় রয়েছে। এরপর রয়েছে NFPTCR, যার ফুল ফর্ম হলো ন্যাশনাল ফ্যাসিলিটি ফর প্ল্যান্ট টিস্যু কালচার রিপোজিটরি। যেহেতু এটা প্ল্যান্ট টিস্যু কালচার বলেছে, অর্থাৎ এখানে বিভিন্ন উদ্ভিদের ভ্যারাইটিগুলো সংরক্ষণ করা হয়। এরপর বিশেষ গুরুত্বপূর্ণ একটা রয়েছে, সেটি হলো NBPGR, ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস। এটি যে হেডকোয়ার্টার সেটি নিউ দিল্লিতে অবস্থিত। আর এখানে বিভিন্ন কৃষি উদ্ভিদের পরাগরেণু, বীজ, সেগুলো সংরক্ষণ করা হয়। আর তার ফলে এই যে NBPGR থেকেই বেশিরভাগ উন্নত ফলনশীল ধান, গম ইত্যাদির বীজ আমরা কিন্তু পেতে পারি। তো এই গেল এক্স-সিটু সংরক্ষণ সম্পর্কে।